আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম আমাদের কান্ট্রি ইনফো চ্যানেলে। আমি আহসান আছি আপনাদের সাথে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আনাতুলিয়ায় তুর্কিদের প্রবেশ, উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠা এবং গ্রিক তুর্কি সকল যুদ্ধ নিয়ে প্রস্তুত করা হয়েছে এই ভিডিওটি। আনাতুলিয়ায় তুর্কি জাতিরা কিভাবে প্রবেশ করে ও অটোমান সাম্রাজ্যের সৃষ্টির প্রেক্ষাপট বুঝতে হলে জানতে হবে সেলজুক সাম্রাজ্যের ইতিহাস। সেলজুক সাম্রাজ্য এবং উসমানীয় সাম্রাজ্য দুটি এক না হলেও এদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান, কারণ উসমানীয় সাম্রাজ্য হল সেলজুক সাম্রাজ্যের একরকমের উত্তরসূরি। সেলজুক সাম্রাজ্যের মধ্যকার আমিরদের মধ্যে যথেষ্ট মতানৈক্য থাকলেও এই সেলজুক সাম্রাজ্য সবচেয়ে বেশি শক্তিশালী ছিল সুলতান তুগরিল বেগের আমলে। তিনি আনাতুলিয়ার অনেক অংশ বিজয় করেন। তবে তারপর সবচেয়ে শক্তিশালী উত্তরাধিকারী ছিলেন সুলতান আলপারসালান। তিনি আনাতুলিয়ার কিছু অংশ ও ককেশাস অঞ্চলের বিদ্রোহী সকল মুসলিম এলাকা পুনরায় নিয়ন্ত্রণ নিতে সফল হন। এ সময় সুলতান আলপারসালানের চোখে প্রধান শত্রু ছিল মিশরের শিয়া ফাতেমিদ খিলাফত। শিয়া ফাতেমিদরাই তখন দখল করে রেখেছিল মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস সহ জেরুজালেমের বিশাল এলাকা। সুলতান আলপারসালান চাচ্ছিলেন যে কোনোভাবে শিয়া ফাতেমিদদের হাত থেকে মসজিদ তিনটিকে মুক্ত করার জন্য। মিশরের শিয়া ফাতেমীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য সুলতান আলপারসালান 1069 সালে বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে শান্তি চুক্তি করেন। বাইজেন্টাইন গ্রিকরা মুসলিম ভূখণ্ডে আক্রমণ করবে না, আর মুসলিমরাও বাইজেন্টাইন সাম্রাজ্যে আক্রমণ করবে না। এই চুক্তির পরে বাইজেন্টাইন সম্রাট রোমানোস ঠিক করে সেলজুকরা যখন ফাতিমীয়দের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়বে, এই সুযোগে গ্রিকরা চুক্তি ভঙ্গ করে পুনরায় তুর্কিদের হাত থেকে ককেশাস অঞ্চল দখল করে নেবে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য রোমান সম্রাট রোমানোস বিশাল সেনাবাহিনী প্রস্তুত করে দ্রুতই ককেশাস এলাকা আক্রমণের জন্য অগ্রসর হতে থাকে। অপরদিকে ওই সময় সুলতান আলপারসালান ছিলেন সিরিয়ার আলেপ্পোতে। তিনি ব্যস্ত ছিলেন মিশরের ফাতিমীয়দের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেওয়ায়। এ সময় গুপ্তচরের মাধ্যমে বাইজেন্টাইন গ্রিকদের আক্রমণের খবর পেয়ে তিনি অনেকটা অপ্রস্তুত হয়ে যান, কিন্তু তার হাতে করার কিছু ছিল না। তিনি দ্রুততার সাথে সামান্য সৈন্য নিয়ে রওনা দেন গ্রিকদের বিরুদ্ধে যুদ্ধের জন্য। পাশাপাশি সৈন্য সংগ্রহ করতে থাকেন আশেপাশের রাজ্যগুলো থেকে। যদিও তিনি অপেক্ষা করতে চেয়েছিলেন আরও সেনা আসার জন্য, কিন্তু তার সামরিক অভিজ্ঞতা তাকে এ থেকে বাধা দেয়, কারণ এমনটা করলে গ্রিকরা তার যাওয়ার আগেই হয়তো ককেশাস এলাকা দখল করে নেবে। 1071 সালের 26 আগস্ট মানজিকাটের ময়দানে মুখোমুখি হয় দুই বাহিনী। একদিকে সুলতান আলপারসালানের সৈন্য সংখ্যা ছিল মাত্র 20 থেকে 30 হাজার, বিপরীতে রোমান সম্রাট রোমানোসের হাতে ছিল প্রায় 40 থেকে 50 হাজার সৈন্য। কিন্তু আল্লাহর রহমতে কম সৈন্য নিয়েও সুলতান আলপারসালান প্রায় দ্বিগুণ বড় বাইজেন্টাইন সেনাবাহিনীর বিরুদ্ধে জয়লাভ করেন। যুদ্ধে সম্রাট রোমানোসের মূল ব্যাটালিয়নকে মুসলিমরা ঘিরে ফেলার পর একটি গুজব ছড়িয়ে পড়ে যে সম্রাট মারা গেছে, আর এর ফলে রোমান সৈন্যরা মনোবল হারিয়ে কনস্টান্টিনোপলে ফিরে যায় এবং অতঃপর সম্রাট গ্রেফতার হন। আর এটাই ছিল প্রথম কোনো যুদ্ধ যেখানে রোমান সম্রাট মুসলিম সেনাপতির হাতে বন্দী হন। যুদ্ধবন্দী রোমান সম্রাটকে হাজির করা হয় সুলতানের সামনে। সুলতান আলপারসালান রোমান সম্রাটকে জিজ্ঞেস করেন, আমাকে যদি যুদ্ধবন্দী অবস্থায় তোমার কাছে নিয়ে যাওয়া হতো তাহলে তুমি কি করতে? উত্তরে রোমান সম্রাট জবাব দেন, আমি তোমাকে হত্যা করতাম, নয়তো বন্দী অবস্থায় কনস্টান্টিনোপলের রাস্তায় প্রদর্শন করতাম। এবার সুলতান বলেন, আমি তোমাকে এর চেয়েও ভয়ঙ্কর শাস্তি দেব। আমি তোমাকে মাফ করে দিলাম এবং তোমাকে ছেড়েও দিব। রোমান সম্রাটের মুক্তিপণের বিনিময়ে 15 লাখ স্বর্ণমুদ্রা এবং আনাতুলিয়ার বেশ কিছু জায়গা অধিকার করেন সুলতান আলপারসালান। পরবর্তীতে ওই এলাকায় প্রতিষ্ঠা করেন সালতানাত অফ রোম। আর এই মানজিকাটের যুদ্ধের পর থেকেই শুরু হয় আনাতুলিয়ার মাটিতে তুর্কি জাতির প্রবেশ। 1300 শতকে মঙ্গলদের আক্রমণের পর সেলজুকদের চিহ্ন আনাতুলিয়া থেকে অনেকটাই মিটে যায় এবং আনাতুলিয়ার শাসনভার নিয়ে বিক্ষিপ্তভাবে বেশ কিছু তুর্কি গোষ্ঠী আর এই ছোট ছোট রাজ্যগুলোকে বলা হয় বেইলিক। এদের নেতৃত্ব প্রদান যারা করত তাদেরকে বলা হতো বে। এমনই একজন বেয়ের নাম ছিল ওসমান, যিনি পরবর্তীতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, অথচ তার বেইলিকের অবস্থান ছিল একদম বাইজেন্টাইন সাম্রাজ্যের সীমানায়। 1300 শতাব্দীতে মুসলিম বিশ্বে চলছে মঙ্গলদের আক্রমণ। মঙ্গলদের আক্রমণ থেকে বাঁচতে একের পর এক তুর্কি কাফেলা আনাতুলিয়াতে হিজরত করে। এদের মধ্যে অনেকেই সবচেয়ে শক্তিশালী তুর্কি বেইলিক ওসমান বেইলিকে যায়।
এর ফলে ওসমানের সৈন্য সংখ্যা আরও অনেক বেড়ে যায়, আর অপরদিকে বাইজেন্টাইন সাম্রাজ্যের বলকান অঞ্চলে বেশ কিছু বিদ্রোহের সূচনা হয়, যার ফলে বাইজেন্টাইন গ্রিকরা আনাতুলিয়ার দিকে আর মনোযোগ দিতে পারেনি এবং এই সুযোগে ওসমান আনাতুলিয়ার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং একটি শক্তিশালী তুর্কি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। 1288 সালে উসমান বেলিক আনুষ্ঠানিকভাবে একটি স্বাধীন রাজ্য হিসেবে যাত্রা শুরু করে। 1301 সালে পার্শ্ববর্তী খ্রিস্টান দেশ গ্রিকদের সাথে তুর্কিদের যুদ্ধ হয়। তখন গ্রিকরাই ছিল পূর্ব রোমান সাম্রাজ্যের মূল জনগোষ্ঠী। 1302 সালে কুয়ুন হিসার যুদ্ধে তুর্কিরা গ্রিক সেনাপতি মুজালেনকে পরাজিত করে এবং গ্রিকদের কাছ থেকে এশীয় অঞ্চলের অনেকটা এলাকা বিজয় করে নেয়। এই যুদ্ধের এক পর্যায়ে অন্যতম গ্রিক সেনাপতি এভারনোস ইসলামের শ্রেষ্ঠত্ব উপলব্ধি করতে সক্ষম হন। তিনি তার অনুগত সৈন্যদের নিয়ে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরবর্তীকালে এভারনোস এবং তার সাথীদের তলোয়ার ইসলামের বিজয় নিশ্চিত করার জন্য ব্যবহৃত হতে থাকে। 1317 সালে আমির উসমানের সুযোগ্য পুত্র ওরহান গ্রিকদের বিরুদ্ধে যুদ্ধ করে প্রসিদ্ধ বুরসা নগরী দখল করে নেয়। অতঃপর বুরসা নগরীকে ওসমানীয় সাম্রাজ্যের রাজধানী হিসেবে ঘোষণা করেন। 1327 সালে গ্রিকদের রাজা তৃতীয় অ্যাড্রোনিকাস এক বিশাল সেনাবাহিনী নিয়ে সুলতান ওরহানের বিরুদ্ধে যুদ্ধে নামেন। পেলিকানন প্রান্তরে ওরহান তার মুখোমুখি হন। যুদ্ধে গ্রিক রাজা পরাজিত হয়ে রাতের আধারে পালিয়ে যান। সুলতান উরহান সসৈন্যে নাইসিয়া প্রবেশ করেন। নাইসিয়ার অধিবাসীগণ মুসলমানদের আচরণে মুগ্ধ হয়ে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে। 1338 সালে সুলতান উরহান সৈন্যবাহিনী নিয়ে নিকোমেডিয়া অভিমুখে অগ্রসর হলে সেখানকার অধিবাসীরা বিনা যুদ্ধে আত্মসমর্পণ করে। সুলতান উরহানের শাসনামলেই উসমানীয় সৈন্যরা সর্বপ্রথম ইউরোপের মূল ভূখণ্ডে পা দেয়। পরবর্তীকালে গ্রিকদের মূল ভূখণ্ড গ্রিসে তুর্কিরা অভিযান চালায় প্রায় 100 বছরের বেশি সময় পরে। সুলতান ফাতে মোহাম্মদের নেতৃত্বে 1453 সালে তুর্কিরা গ্রিকদের হাত থেকে বিজয় করে নেয় কনস্টান্টিনোপল শহর। এই বিজয়ের মাত্র 5 বছর পরে 1458 সালে সুলতান সৈন্যবাহিনী নিয়ে গ্রিকদের মূল ভূখণ্ড গ্রিস বিজয়ের লক্ষ্যে যাত্রা শুরু করেন। তিনি মুবিয়া অভিমুখে অগ্রসর হন এবং সেখানেই অধিকাংশ বাইজেন্টাইন উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী অবস্থান করত। মুবিয়া বিজয়ের পর মুবিয়ার পার্শ্ববর্তী অঞ্চল করিন্থের দুর্গের অধিবাসীদের সুলতান আত্মসমর্পণের জন্য চিঠি পাঠান, কিন্তু তারা আত্মসমর্পণ চিঠি প্রত্যাখ্যান করেন। তখন সুলতান কামান দিয়ে দুর্গের দেয়ালে আঘাত করেন এবং অতঃপর দুর্গের অধিবাসীরা ভয় পেয়ে দ্রুত আত্মসমর্পণ করে। 1460 সালে ডিমিট্রিয়াস এবং টমাসের নেতৃত্বাধীন এথেন্সে আক্রমণ করেন সুলতান দ্বিতীয় মোহাম্মদ ফাতে। ডিমিট্রিয়াস প্রথমে পালিয়ে গেলেও পরে আত্মসমর্পণ করে এবং টমাস পালিয়ে গিয়ে পশ্চিমে আশ্রয় নেয়, আর এভাবেই পুরো গ্রিসের উপর কর্তৃত্ব স্থায়ী হয় উসমানীয় তুর্কিদের। এর পরবর্তীতে দীর্ঘ 370 বছর ধরে গ্রিস শাসন করেছে ওসমানীয় সাম্রাজ্য। পশ্চিমাদের মদদে 1814 সালে ফিলিকি এট্রিয়া সোসাইটি অফ ফ্রেন্ডস নামে একটি গোপন সংস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল গ্রিসকে মুক্ত করার লক্ষ্যে। ফিলিকি এট্রিয়া কনস্টান্টিনোপলে বিদ্রোহ চালানোর পরিকল্পনা করেছিল। এই বিদ্রোহের পরিকল্পনা করা হয়েছিল 1821 সালে। তবে ফিলিকি এট্রিয়ার পরিকল্পনাগুলি উসমানীয় তুর্কির শাসকরা জেনে যায়, তাই বিদ্রোহ বাস্তবায়নে দ্রুতই গ্রিকরা পদক্ষেপ নেয়। প্রথম বিদ্রোহটি 1821 সালে 6 মাস দানুবিয়ায় শুরু হয়, তবে শীঘ্রই উসমানীয়রা এই বিদ্রোহ দমন করে দিতে সফল হয়। তার কয়েক মাস পরে 1821 সালের সেপ্টেম্বর মাসে থিওডোরাসের নেতৃত্বে গ্রিকরা ত্রিপলটাসকে দখল করে। এর ফলে ক্রিট, মেসিডোনিয়া এবং মধ্য গ্রিসে বিদ্রোহ শুরু হয়। শেষ পর্যন্ত উসমানীয় সাম্রাজ্য এই বিদ্রোহগুলোকে দমন করতে সফল হয়। তবে অস্থায়ী গ্রিক নৌবাহিনী ইজিয়ান সাগরে উসমানীয় নৌবাহিনীকে পরাজিত করতে সফল হয়। উসমানীয় সুলতান তার মিশরের মিত্র মোহাম্মদ আলীকে ডেকে পাঠালেন, যিনি তার পুত্র ইব্রাহিম পাশাকে কিছু এলাকা পাওয়ার বিনিময়ে বিদ্রোহ দমনের জন্য সেনাবাহিনী নিয়ে গ্রিসে প্রেরণে সম্মত হন। ইব্রাহিম পাশা 1825 সালের ফেব্রুয়ারিতে পেলোনোপেতে অবতরণ করেন এবং ওই 1 বছরের মধ্যেই বেশিরভাগ উপদ্বীপকে মিশরের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। 1826 সালে উসমানীয় সাম্রাজ্য গ্রিস সহ বলকান অঞ্চলে সকল বিদ্রোহ দমন করতে সফল হলেও ওই সময়ের 3টি বড় শক্তি রাশিয়া, ব্রিটেন এবং ফ্রান্স গ্রিসের পক্ষে হস্তক্ষেপের সিদ্ধান্ত নেয় এবং তাদের নৌবাহিনীকে গ্রিসে পাঠিয়েছিলেন 1827 সালে। নাবারিনের যুদ্ধে অটোমান মিশরীয় নৌবাহিনী পশ্চিমাদের মদতপুষ্ট গ্রিক বাহিনীর কাছে পরাজিত হয়।
1828 সালে মিশরীয় নৌবাহিনী একটি ফরাসি বাহিনীর চাপে সরে আসে, আর এর ফলে পেলোপনেসিয়ায় উসমানীয় বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। উসমানীয় বাহিনীর আত্মসমর্পণের ফলে গ্রিক বিপ্লবীরা মধ্য গ্রিসকে দখল করতে সফল হয়। আর অপরদিকে উসমানীয় সাম্রাজ্যের পূর্ব সীমান্তে আক্রমণ শুরু করে রাশিয়ানরা। তিন দিক থেকে তিনটি বড় শক্তির বিপক্ষে সুবিধা করতে না পেরে উসমানীয় সাম্রাজ্য 1829 সালে আড্রিয়ানোপল সন্ধিতে গ্রিককে স্বায়ত্তশাসন দিতে বাধ্য হয়। প্রায় 9 বছরের যুদ্ধের পরে অবশেষে 1830 সালের ফেব্রুয়ারিতে লন্ডন প্রোটোকলের আওতায় গ্রিস একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করে। 1830 সালে রাশিয়া, ফ্রান্স ও ব্রিটিশদের সাহায্যে গ্রিস স্বাধীন হলেও ইউরোপের বলকান অঞ্চলের বুলগেরিয়া, রোমানিয়া সহ আরও অনেক এলাকা তখনও ছিল উসমানীয় সাম্রাজ্যের অধীনে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী কয়েকটি সাম্রাজ্যের মধ্যে অটোমান সাম্রাজ্য ছিল অন্যতম। ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিশাল এলাকা কয়েকশো বছর পর্যন্ত শাসন করেছিল অটোমানরা। আনাতোলিয়ার ছোট্ট একটা অঞ্চল থেকে ইউরোপ ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে প্রভুত্ব কায়েম করেছিল উসমানীয়রা। এর মধ্যে ইউরোপের বলকান অঞ্চল ছিল উসমানীয় সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ একটি অংশ। চতুর্থ দশ ও পঞ্চদশ শতাব্দীর মধ্যে দক্ষিণ পূর্ব ইউরোপে অটোমান সাম্রাজ্য বিস্তার লাভ করে। কয়েক শতাব্দী দাপটের সাথে শাসন করার পর অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে অটোমানরা তাদের প্রভাব হারাতে থাকে। এ সময় অটোমান সাম্রাজ্য অস্ট্রিয়া ও রাশিয়ান সাম্রাজ্যের কাছে কয়েকটি যুদ্ধে হেরে গেলে ইউরোপে অটোমান সাম্রাজ্যের পতনের সূচনা হয়। এক পর্যায়ে অটোমান সাম্রাজ্যের প্রতিপত্তি এমন খারাপ অবস্থায় গিয়েছিল যে অটোমান সাম্রাজ্যকে আখ্যা দেওয়া হয় ইউরোপের সিকম্যান বলে। পরবর্তীতে 1912 থেকে 1913 সালে সংঘটিত বলকান যুদ্ধের মাধ্যমে ইউরোপে অটোমানদের চূড়ান্ত পতন ঘটে। ইউরোপের মাটি থেকে বিদায় ঘটে উসমানীয় সাম্রাজ্যের। বলকান যুদ্ধের কারণ ও পটভূমি অনেক দীর্ঘ ও গভীর। বলকান অঞ্চলের মানচিত্র পরিবর্তনকারী এই যুদ্ধ সম্পর্কে আলোচনা করতে গেলে বুঝতে হবে কয়েকশো বছর আগে থেকে শুরু হওয়া এর পটভূমি। ফরাসি বিপ্লবের পর ইউরোপের অন্যান্য অঞ্চলেও ফরাসি বিপ্লবের আদর্শে জাতীয়তাবাদী আন্দোলনের উত্থান ঘটে। এ সময় বলকান অঞ্চলের অনেক জাতি স্বায়ত্তশাসন ও স্বাধীনতা দাবি করে। অন্যদিকে রাশিয়া তাদের সাম্রাজ্যবাদী নীতির মাধ্যমে পশ্চিম দিকে এগিয়ে আসতে থাকে এবং একই সাথে অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যও দক্ষিণ দিকে সাম্রাজ্য বিস্তার করতে থাকে। বলকান অঞ্চলের জাতিগুলোকে রাশিয়া জাতীয়তাবাদী ও অর্থোডক্স খ্রিস্টীয় মতবাদ দ্বারা প্রভাবিত করতে থাকে। উত্তর ও পূর্ব দিক থেকে এমন আক্রমণের ফলে অটোমান সাম্রাজ্য ক্রমশ ছোট হতে থাকে। অটোমান সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে পশ্চিমা শক্তিগুলো সরাসরি সাপোর্ট দিতে থাকে বলকান অঞ্চলের বিদ্রোহীদেরকে। এর ফলে বলকান অঞ্চলের জাতিগুলো স্বাধীনতা লাভের জন্য তুর্কি বিরোধী আন্দোলন ও সংঘর্ষে লিপ্ত হয়। এক পর্যায়ে রাশিয়া, ফ্রান্স ও ব্রিটেনের মদদে 1821 সালে গ্রিস স্বাধীনতা ঘোষণা করে এবং 1830 সালে স্বাধীনতা লাভ করে। বলকান উপদ্বীপে তুর্কি মুসলিমদের আধিপত্য শেষ করার জন্য আরও তৎপর হয়ে ওঠে ইউরোপের খ্রিস্টান রাষ্ট্রসমূহ। ইউরোপীয়রা অটোমানদের ইউরোপ থেকে সম্পূর্ণভাবে বিতাড়িত করার পরিকল্পনা করে, আর এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য এগিয়ে আসে রাশিয়া, ব্রিটেন ও ফ্রান্স। এই পরিকল্পনার অংশ হিসেবে অস্ট্রিয়া 1878 সালে করা বার্লিন চুক্তি ভঙ্গ করে 1908 সালে দখল করে নেয় উসমানীয় সাম্রাজ্যের প্রদেশ বসনিয়া ও হার্জেগোভিনা। 1911 সালে উসমানীয় সাম্রাজ্য লিবিয়াকে কেন্দ্র করে যুদ্ধে জড়িয়ে পড়ে ইতালির বিপক্ষে। উসমানীয় সাম্রাজ্যের এমন খারাপ পরিস্থিতির সুযোগে 1912 সালে সার্বিয়া, বুলগেরিয়া এবং গ্রিসের মধ্যে একটি সামরিক জোট তৈরি করা হয়, যা বলকান লীগ নামে পরিচিত। মন্টিনিগ্রো পরবর্তীতে এই জোটে যোগ দেয়। 1912 সালে আলবেনিয়ায় শুরু হয় বিদ্রোহ। বলকান রাজ্যগুলো এবং ইউরোপীয়দের উস্কানি এড়াতে 1912 সালের অক্টোবর থেকে তুর্কি সরকার বলকান অঞ্চলে সীমিত আকারে সৈন্য সমাবেশ শুরু করে। অপরদিকে বলকান লীগ প্রায় 7,50,000 সৈন্যের বিশাল যুক্তবাহিনী গঠন করতে সক্ষম হয়। এমন পরিস্থিতিতে 1912 সালের 8 অক্টোবর মন্টিনিগ্রো অটোমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আর শুরু হয় বলকান যুদ্ধ। পরবর্তী কয়েকদিনের মধ্যে বলকান লীগের অন্যান্য সদস্যরাও অটোমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সৈন্য সংখ্যায় বড় বলকান মিত্রবাহিনী সহজেই পরাস্ত করে অটোমান সৈন্যদের। থ্রেসে বুলগেরিয়ানরা মূল অটোমান বাহিনীকে পরাজিত করে এবং কনস্টান্টিনোপল উপকূলে অগ্রসর হয়ে আড্রিয়ানোপলকে অবরোধ করে ফেলে। অন্যদিকে মেসিডোনিয়ার কুমানো কুবেতে সার্বিয়ানরা বিশাল এক বিজয় অর্জন করে।
আর গ্রিকরা সালোনিকা দখল করে আয়োনিনিয়ার দিকে অগ্রসর হয়, পরে ক্রিট দখল করে নেয়। বলকান বাহিনী অনেকগুলো ব্যাটলে সফলতা পায়, অপরদিকে তুর্কি বাহিনী বেশিরভাগ ব্যাটলে পরাজিত হয়। এভাবে প্রথম বলকান যুদ্ধে অটোমানরা পরাজিত হয়। প্রথম বলকান যুদ্ধে হারের ফলে বলকান উপদ্বীপ এমনকি তুরস্কের অভ্যন্তরের আড্রিয়ানোপোলও অটোমানদের হাতছাড়া হয়ে যায়। সমগ্র ইউরোপে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় ফ্রান্স ও ব্রিটেন এই যুদ্ধ বন্ধের উদ্যোগ গ্রহণ করে। বলকান জটিলতা নিরসনের জন্য বিবাদমান জাতিগুলোর প্রতিনিধিগণ 1912 সালের 16 ডিসেম্বর লন্ডনে এক বৈঠকে মিলিত হন। মুস্তফা রশিদ পাশার নেতৃত্বে অটোমান প্রতিনিধি দল বৈঠকে যোগ দেয়, কিন্তু কয়েকটি অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে বলকান মিত্রদের সাথে অটোমানদের মতবিরোধ দেখা দেয়। অটোমানদের প্রস্তাব ছিল আড্রিন শহর অটোমান সাম্রাজ্যের অংশ হিসেবে থাকবে, এজিয়ান সাগরের সমগ্র দ্বীপপুঞ্জ অটোমান সাম্রাজ্যের অংশ হিসেবে থাকবে, আর ক্রিট দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে অটোমান সাম্রাজ্য এবং গ্রেট পাওয়ারগুলোর মধ্যে আলাদাভাবে আলোচনা হবে। এর ফলে অটোমানদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয় এবং লন্ডন বৈঠকে অচল অবস্থা তৈরি হয়। 1913 সালের 17 জানুয়ারি পশ্চিমারা অটোমান সাম্রাজ্যের কাছে নতুন একটি প্রস্তাব দেয়। নতুন প্রস্তাবে এড্রিনকে অটোমান সাম্রাজ্যের অংশ হিসেবে রাখা হয়, পাশাপাশি এজিয়ান সাগরের তীরবর্তী মারিজ্জা নদীর মুখ থেকে কৃষ্ণ সাগরের মিডিয়া পর্যন্ত থাকবে অটোমানদের অধীনে। প্রস্তাবটি বিবেচনার জন্য অটোমান সাম্রাজ্য একটি কাউন্সিল আহ্বান করে। কাউন্সিলের সদস্যরা প্রদত্ত শর্তাবলীর ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠা করতে সম্মত হয়। তবে নব্য তুর্কি জাতীয়তাবাদীরা এই চুক্তির প্রস্তাবে তীব্র বিরোধিতা করে। তারা 23 জানুয়ারি একটি কুয়ের মাধ্যমে কনস্টান্টিনোপলের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। নব্য তুর্কি জাতীয়তাবাদীরা হারানো রাজ্য পুনরুদ্ধারে অঙ্গীকার করে, কিন্তু পরবর্তীতে তারা বিভিন্ন যুদ্ধে বিপর্যস্ত হয়। শেষ পর্যন্ত 1913 সালের 30 মে লন্ডনে একটি শান্তি চুক্তি সম্পাদিত হয়। লন্ডন চুক্তির ফলে আড্রিয়ানোপোল ছাড়া সমগ্র ইউরোপ থেকে শেষ হয়ে যায় অটোমান সাম্রাজ্যের আধিপত্য। এবার দেখে নেওয়া যাক প্রথম বিশ্বযুদ্ধের সময় গ্রিকরা কিভাবে দখল করে নেয় তুরস্কের পশ্চিম অংশ, আর ঠিক কী কারণে তুর্কিদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন মোস্তফা কামাল পাশা। বিশ্বকে নেতৃত্ব দেওয়ার প্রতিযোগিতা নিয়ে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। উসমানীয় সাম্রাজ্য প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করে জার্মানির আহ্বানে। অক্ষশক্তির পক্ষে এই যুদ্ধে জড়িয়ে পড়ার পর থেকেই ভাঙ্গনের সুর শুরু হয় সাম্রাজ্যটিতে। ফলে তুর্কি সরকারকে বিশ্বযুদ্ধ চলাকালীন সময় লড়াই করতে হয়েছে সাম্রাজ্যের অখণ্ডতা রক্ষায়। যুদ্ধফ্রন্ট খুলতে হয়েছে সিনাই, প্যালেস্টাইন, মেসোপটেমিয়া ও পূর্ব আনাতোলিয়ায়। সময়ের সাথে প্রতিটি ফ্রন্টেই ব্যর্থ হয় ওসমানীয় সাম্রাজ্য। প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত হয়ে 1918 সালের 31 অক্টোবর যুদ্ধবিরতির চুক্তিতে স্বাক্ষর করে ওসমানীয়রা। সে বছরের নভেম্বরের শুরুতে ব্রিটিশ নৌবাহিনী দখল করে নেয় কনস্টান্টিনোপল শহরকে। ডিসেম্বর থেকে রাজধানীতে চালু হয় মিত্রশক্তির সামরিক শাসন। শাসনযন্ত্রের গুরুত্বপূর্ণ পদগুলোর নিয়ন্ত্রণ চলে যায় মিত্রশক্তির অধীনে। মিত্রশক্তির নিয়ন্ত্রণে চলে যায় তুরস্কের বাণিজ্য ও অর্থনৈতিক কার্যক্রম। এ সময় তুরস্কের বিভিন্ন স্থানে ব্রিটিশদের সামরিক কর্তৃত্ব স্থাপিত হয়। ইটালির সামরিক বাহিনী দখল করে নেয় আনাতোলিয়ার অনেক এলাকা। ফরাসি বাহিনী সামরিক অভিযান চালায় সিলিসিয়া ও আদানার অঞ্চলে। একসময় অটোমান সাম্রাজ্যের অধীনে থাকা গ্রিকরা মিত্রশক্তির সহায়তায় অবতরণ করে স্মার্না অঞ্চলে। অর্থোডক্স খ্রিস্টানদের সহযোগিতায় তুর্কিদের হারিয়ে দখল করে নেয় স্মার্না শহর। এই বিজয়ের পর গ্রিক সামরিক বাহিনী অগ্রসর হতে শুরু করে আনাতোলিয়া দখলের দিকে। অগ্রসরমান গ্রিকদের রুখতে প্রয়োজনীয় রসদ না থাকায় আনাতোলিয়া থেকে সৈন্যদের নিয়ে পিছনে হটতে থাকেন সেনাপতি আলী ফুয়াদ। তুর্কি বাহিনীর পিছনে সরে আসার সুযোগ নিয়ে গ্রিকদের আরেকটি বাহিনী দখল করে নেয় তুরস্কের বুসরা শহর এবং অগ্রসর হতে থাকে আনাতোলিয়ার আরও পূর্ব দিকে। এ সময় ওসমানীয় সাম্রাজ্যের সুলতান ছিলেন ষষ্ঠ মুহাম্মদ। মিত্রশক্তির সাথে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পরেই নতুন মন্ত্রিসভা গঠন করেন সুলতান। প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন দামাত ফরিদ পাশাকে। সময়ের সাথে সাথে তুরস্কের বিভিন্ন অংশে শক্তিশালী হচ্ছিল জাতীয়তাবাদীরা। তুরস্কের সরকারের প্রতি অসন্তুষ্ট হলেও জাতীয়তাবাদীরা আস্থাশীল ছিলেন উসমানীয় সুলতানের প্রতি। 1919 সালে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জাতীয়তাবাদীদের নেতা মোস্তফা কামাল পাশার এক চিঠির প্রেক্ষিতে বদল আসে প্রধানমন্ত্রী পদে। দামাত ফরিদ পাশাকে বদলে প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয় আলী রিজা পাশাকে। বিভিন্ন ইস্যুতে জাতীয়তাবাদীর সাথে আলী রিজা পাশার ঐক্যমত বিচলিত করে মিত্রশক্তিকে। এর ফলে এ পদে আবারও পরিবর্তন আসে। 1920 সালের মার্চ মাসে আলী রিজা পাশার স্থলাভিষিক্ত হন সালিহ পাশা।
নতুন প্রধানমন্ত্রী সালিহ পাশাও তুর্কি জাতীয়তাবাদীদের বিরোধিতা করতে রাজি ছিলেন না। ফলে প্রধানমন্ত্রী পদে আরেকবার পরিবর্তন আসে। প্রধানমন্ত্রী পদে আবারও ফিরে আসেন দামাত ফরিদ পাশা। এভাবেই চলতে থাকে অটোমান সাম্রাজ্যের শেষের দিকের ক্ষমতার পালাবদল। অবস্থা এমন হয়ে দাঁড়ায়, দীর্ঘ সময় ধরে অটোমানদের অধীনে থাকা গ্রিস ও অটোমান সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে সামরিক আক্রমণ চালায় এবং দখল করে নেয় আনাতুলিয়ার পশ্চিম উপকূলের বিশাল এলাকা। আনাতুলিয়ার দক্ষিণ উপকূল দখল করে নেয় ইটালি, আর মধ্যপ্রাচ্য দখল করে নেয় ফ্রান্স ও ব্রিটেন। একদিকে পশ্চিমারা যখন অটোমান সাম্রাজ্যকে ভাগ করা নিয়ে ব্যস্ত, অপরদিকে তুর্কি জাতির ইতিহাসে এটি ছিল সবচেয়ে বড় অসম্মানের এবং চূড়ান্ত একটি পরাজয়। যুদ্ধের প্রত্যেকটি ফ্রন্টে পরাজিত হয়েছিল তুর্কিরা। যুদ্ধের জন্য যে অটোমান যোদ্ধাদের খ্যাতি ছিল, সেই যোদ্ধারাও রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতায় পরাজিত হয় সব জায়গায়। প্রথম বিশ্বযুদ্ধের পরে তাই তুর্কিরা ডুবে যায় চরম হতাশায়। তাদের সামনে তৈরি হয় রাজনৈতিক অনিশ্চয়তা। এমন ভগ্ন মনোবলের তুর্কি জাতি যে কোনো ধরনের সম্মানজনক চুক্তি মেনে নিতে প্রস্তুত ছিল, কিন্তু মিত্র শক্তি এই তুর্কি জাতির উপর চাপিয়ে দেয় অপমানজনক সেব্রে চুক্তি। 18 লাখ বর্গ কিলোমিটার সাম্রাজ্যের আয়তন টুকরো টুকরো করে নামিয়ে আনা হয় 4.5 লাখ বর্গ কিলোমিটারে। তুর্কিদের এই দুর্বল অবস্থায় সাম্রাজ্যবাদী পরিকল্পনায় মেতে ওঠে মিত্র শক্তি। মিত্র শক্তির অনুমতিতে গ্রিক বাহিনী দখল করে নেয় তুরস্কের স্মার্না, যার বর্তমান নাম ইজমির। মিত্র শক্তি কর্তৃক লঙ্ঘিত হয় তুর্কি অধ্যুষিত আনাতুলিয়া অঞ্চলের স্বাধীনতাও। ফলে স্মার্না আর আনাতুলিয়াকে কেন্দ্র করে সংগঠিত হতে থাকে তুর্কি জাতীয়তাবাদীরা। গ্রিকদের বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তোলে থ্রেসেও। প্রতিরোধ যুদ্ধে শরিক হয় সেনাবাহিনীর ক্ষুদ্র ক্ষুদ্র অনেক অংশ। এ সকল তুর্কি জাতীয়তাবাদীদের নিয়ন্ত্রণের জন্য সুলতান দায়িত্ব দেন সেনাপতি মুস্তাফা কামাল পাশাকে। মিত্রবাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে খলিফার নতজান অবস্থানের কারণে অনেক আগেই কামাল পাশা যোগ দিয়েছিলেন ইয়াং টার্কসদের দলে, যারা একটি সাধারণ পরিষদ গঠনের মাধ্যমে আঙ্কারাকে রাজধানী করে আনাতুলিয়ায় সরকার গঠন করে এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেন কামাল পাশাকে। সেব্রেস চুক্তি প্রত্যাখ্যান করে আঙ্কারা সরকার দখলদার মিত্রবাহিনীর বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের চূড়ান্ত লক্ষ্য হয় আনাতুলিয়া, ইস্তাম্বুল ও পূর্ব থ্রেসকে শত্রুমুক্ত করে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করা, যার ভিত্তি হবে তুর্কি জাতীয়তাবাদ। 1920 সাল কামাল পাশার নেতৃত্বে আঙ্কারা সরকারের সৈনিকরা গ্রিসের কাছ থেকে ইজমির জয়লাভ করে। পরের বছর সাকারিয়ার যুদ্ধে আবারও পরাজিত হয় গ্রিক বাহিনী। পরপর দুটি জয়ের পর কামাল পাশা সরকারের আন্তর্জাতিক ভাবমূর্তি সমুন্নত হয়, পাশাপাশি মিলে রাশিয়ারও সমর্থন। এর কিছুদিন পর ফ্রান্স ও ইটালি আঙ্কারা সরকারকে মৌখিকভাবে স্বীকৃতি দেয় এবং তাদের দখলকৃত অঞ্চলগুলো থেকে সৈন্য প্রত্যাহার করে নেয়। এরপর গ্রিসও একটি চুক্তির মাধ্যমে পূর্ব থ্রেস ও ইজমিরের উপর তাদের দাবি ত্যাগ করে। এমন পরিস্থিতিতে মুস্তফা কামাল পাশার নেতৃত্বে আঙ্কারা সরকার হয়ে ওঠে তুর্কি জনগণের আলোর দিশারি, আর তুর্কিদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন মুস্তফা কামাল পাশা। প্রথম বিশ্বযুদ্ধের পর উসমানীয় সাম্রাজ্য ও মিত্র শক্তির মধ্যে শান্তি চুক্তি হিসেবে স্বাক্ষরিত হয় সেব্রো চুক্তি, কিন্তু এটি কখনো বাস্তবায়ন হয়নি। এর আগেই জার্মানির উপরে চাপিয়ে দেওয়া হয় ভার্সাই চুক্তি। প্যারিস শান্তি সম্মেলন থেকে শুরু হয় সেব্রো চুক্তির আলোচনা। তুরস্কের শাসনতান্ত্রিক প্রকৃতি থেকে শুরু করে একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে ধারা সংযুক্ত হয় এতে। ফলে সেব্রো চুক্তির মোট ধারার সংখ্যা দাঁড়ায় 433টি। 1920 সালের 12ই আগস্ট উসমানীয় সরকারের সাথে মিত্র শক্তি স্বাক্ষর করে এই সেব্রো চুক্তি। ভার্সাইয়ের চুক্তিতে জার্মান সাম্রাজ্যের উপর আরোপিত শর্তের চাইতে সেব্রো চুক্তির শর্তগুলো ছিল অধিক কঠোর। 1920 সালে মিত্র শক্তির দখলে থাকা কনস্টান্টিনোপলে অবস্থিত ওসমানীয় সরকার সেব্রো চুক্তিতে স্বাক্ষর করলেও 1919 সাল থেকে স্বাধীনতা যুদ্ধ চালিয়ে যাওয়া আঙ্কারায় অবস্থিত তুরস্কের জাতীয়তাবাদী সরকার প্রত্যাখ্যান করে এই সেব্রে চুক্তিকে। 1919 থেকে 1923 সাল 4 বছর ব্যাপী সংগঠিত হওয়া তুরস্কের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে কামাল পাশার নেতৃত্বাধীন জাতীয়তাবাদী সরকার বিজয় লাভ করলে পরিত্যক্ত হয়ে যায় সেব্রো চুক্তি। স্বাক্ষর করা পক্ষগুলো বাধ্য হয় 1923 সালে সুইজারল্যান্ডের লুজান শহরে নতুন একটি চুক্তি স্বাক্ষর করতে। এই চুক্তিকেই বলা হয় লুজান চুক্তি। এবার দেখে নেওয়া যাক সেব্রো চুক্তির কিছু ভয়ঙ্কর শর্ত সম্পর্কে। প্রথমত, তুরস্কের অন্যতম প্রধান শহর ছিল কনস্টান্টিনোপল। শিল্প আর অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র এই শহর 1453 সাল থেকে ছিল অটোমান সাম্রাজ্যের রাজধানী।
সেব্রে চুক্তির ৩৬ নং ধারাতে রাজধানী কনস্টান্টিনোপলের ওপরে সার্বভৌমত্ব দেওয়া হয় তুরস্ককে। তবে এর সাথে শর্ত জুড়ে দেওয়া হয়, সেব্রে চুক্তির অন্যান্য শর্ত পূরণে ব্যর্থ হলে মিত্র শক্তি দখল করে নেবে কনস্টান্টিনোপলকে। তুরস্কের পক্ষে অন্যান্য শর্তগুলো মানা প্রায় অসম্ভব। পরের কিছু শর্ত দেখলেই বুঝতে পারবেন। দ্বিতীয়ত আরেকটি শর্ত এমন ছিল, কুর্দি জাতি মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহত্তম নৃগোষ্ঠী। ফরাসি, ব্রিটিশ ও ইতালি সরকারের নেতৃত্বে কুর্দি অধ্যুষিত অঞ্চলে গঠন করা হবে একটি স্বায়ত্তশাসিত সরকার। সেব্রো চুক্তির ৬২ নং ধারায় কুর্দিদের জন্য স্বায়ত্তশাসিত অঞ্চলের অধিকার পাবার পাশাপাশি ৬৪ নং ধারায় ছিল স্বাধীন দেশ গঠনের। সেব্রে চুক্তি কার্যকর হওয়ার ১ বছরের মধ্যে কুর্দিরা নিজেদের স্বাধীনতার জন্য লিগ অফ নেশনসের কাছে দাবি তুলতে পারবে। লিগ অফ নেশনসে স্বাধীনতার দাবির পাশ হলে নতুন একটি কুর্দি রাষ্ট্রকে মেনে নিতে বাধ্য থাকবে তুরস্ক। এখন পশ্চিমা মদতপুষ্ট লিগ অফ নেশনস যদি কুর্দিদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় আর তুরস্ক যদি এই রাষ্ট্রকে মেনে না নেয়, তাহলে ৪৫০ বছর ধরে রাজধানী শহর কনস্টান্টিনোপল শহরের মালিকানা পেয়ে যাবে পশ্চিমারা। তুরস্কের জন্য এই শর্ত দুটি অনেকটা এমন, আপনি বিষ খেয়ে মরতে চান নাকি ফাঁসিতে ঝুলে মরতে চান। দীর্ঘ সময় অটোমান সাম্রাজ্যের অধীনে থাকা গ্রিস স্বাধীনতা লাভ করে ১৮৩০ সালে। স্বাধীনতা অর্জনের পরেও গ্রিস আর অটোমানদের মধ্যে জাতিগত বিদ্বেষ ছিল রাজনৈতিক সীমানা নিয়েও বিতর্ক। প্রথম বিশ্বযুদ্ধে অটোমানদের পরাজয়ের পর গ্রিকরা তুরস্কের বিভিন্ন অঞ্চলে সামরিক আক্রমণ চালায়। এরকমই একটি শহর ছিল স্মার্না। সেব্রে চুক্তির ৭৭ নং ধারা অনুযায়ী এই শহর ও তার চারপাশের এলাকা তুরস্ক থেকে আলাদা করে দিয়ে দেওয়া হয় গ্রিসকে। চতুর্থত, সেব্রে চুক্তির ৮৮, ৮৯ ও ৯০ নং ধারায় আলোচনা করা হয়েছিল স্বাধীন আর্মেনীয় রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে। কয়েক শতাব্দী ধরেই অটোমান সাম্রাজ্যের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে বাস করছিল আর্মেনীয়রা। সেব্রে চুক্তির ৮৮ নং ধারা অনুযায়ী অটোমান সাম্রাজ্যের উত্তরাধিকারী রাষ্ট্র তুরস্ক আর্মেনিয়ার স্বাধীনতাকে মেনে নিবে এবং আর্মেনিয়াকে স্বীকৃতি দিবে স্বাধীন রাষ্ট্র হিসেবে। আর এই দুই রাষ্ট্রের সীমানা নির্ধারণ করে দিবে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই মধ্যস্থতায় যদি তুরস্কের কোনো অঞ্চল আর্মেনিয়াকে দিয়ে দেওয়া হয়, তবে তুরস্ক তা মেনে নিতে বাধ্য থাকবে। পঞ্চমত, সেব্রে চুক্তির ৯৫তম ধারা অনুযায়ী তুরস্ক সিরিয়া ও ইরাককে স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনে নিবে আর প্যালেস্টাইন শাসন করবে ব্রিটিশ সরকার। ব্রিটিশ সরকারের বেলফোর ঘোষণা অনুযায়ী ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগও দেওয়া হয় এই চুক্তিতে। সেব্রে চুক্তির ৩৭ নং ধারা অনুযায়ী বসফরাস প্রণালীকে সকল বাণিজ্যিক ও যুদ্ধজাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তুরস্কের আকাশসীমাও উন্মুক্ত করে দেওয়া হবে বাণিজ্যিক ও সামরিক উড়োজাহাজের চলাচলের জন্য। আর কোনো দেশই এর জন্য তুরস্ককে কোনো টুল ফি দিবে না। পাশাপাশি ইজিয়ান সাগরে অবস্থিত সকল দ্বীপকে দিয়ে দেওয়া হয় গ্রিসকে। তুরস্ক হেজাজের স্বাধীনতা স্বীকার করে নেওয়ার কথা ছিল এই চুক্তিতে। ত্যাগ করতে হবে মিশরের উপর সমস্ত দাবি। সুয়েজ খাল নিয়ন্ত্রণের যে ক্ষমতা ছিল সুলতানের হাতে, তা গিয়ে বর্তায় ব্রিটিশ সরকারের কাছে। সাইপ্রাসের উপর থেকে সমস্ত দাবি ত্যাগ করার কথা ছিল এই চুক্তিতে। পাশাপাশি এই চুক্তি অনুযায়ী তুরস্কের মোট সৈন্য সংখ্যা ৫০,০০০-এর মধ্যে রাখার শর্ত দেওয়া হয়। মিত্র শক্তিকে দেওয়া হয় তুর্কি সেনাবাহিনীকে উপদেশ দেওয়ার ক্ষমতা। ব্রিটেন, ফ্রান্স ও ইতালির সমন্বয়ে প্রস্তাব করা হয় অর্থনৈতিক কমিশন গঠনের। আর বিদেশি নাগরিকদের জন্য ছিল কিছু অনৈতিক সুবিধা। ফলে চুক্তির বদলে একে ব্যাখ্যা করা যায় এক পক্ষের চাপিয়ে দেওয়া কিছু শর্ত হিসাবে। সব মিলিয়ে তুর্কি জাতি তাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি অপমানজনক এই চুক্তি মেনে নিতে পারেনি। ফলে তুর্কিদের মধ্যে চরম জাতীয়তাবাদের বিকাশ ঘটতে শুরু করে। সেনাপতি মুস্তফা কামালের নেতৃত্বে এই জাতীয়তাবাদীরা আত্মপ্রকাশ করে একটি রাজনৈতিক ফ্রন্ট হিসাবে সক্রিয় হয় তুরস্কের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়। মুস্তফা কামাল পাশার নেতৃত্বে জাতীয়তাবাদীরা ক্ষমতায় এসে বাতিল করে দেয় সেব্রে চুক্তি। এর বদলে তারা স্বাক্ষর করে তুলনামূলকভাবে সম্মানজনক লুজান চুক্তি। ২০২৩ সালের ২৪শে জুলাই লুজান চুক্তির ১০০ বছর পূর্ণ হবে আর শেষ হয়ে যাবে লুজান চুক্তির মেয়াদ। চুক্তির মেয়াদ শেষ হওয়ার সাথে সাথেই তুর্কি সৈন্যরা দখল করে নেবে মোসল, ইদলিব ও আফরিন। সাইপ্রাসের দক্ষিণাংশ হস্তগত হবে তুরস্কের এবং ভূমধ্যসাগরে অবস্থিত গ্রিক দ্বীপগুলো আবারও দখল করে নেবে তুরস্ক। বাংলাদেশের অনেকের মধ্যেই এমন ধারণা, কিন্তু সত্যিটা হলো বাস্তবে এসবের কিছুই ঘটতে যাচ্ছে না।
এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, তাহলে লুজান চুক্তির মেয়াদ শেষ হবে কবে? এর উত্তর হচ্ছে, লুজান চুক্তির মেয়াদ সেদিনই শেষ হবে যেদিন তুরস্ক সামরিকভাবে শক্তিশালী হয়ে ঘোষণা দিবে, আমরা আজকে থেকে আর লুজান চুক্তি মানি না। এটা 2023 সালেও হতে পারে, আবার 2123-এও হতে পারে। লুজান চুক্তির মেয়াদ নির্ভর করছে তুরস্কের সামরিক শক্তির উপরে। তুরস্কের স্বাধীনতা যুদ্ধ শেষে প্রায় 7 মাসব্যাপী আলোচনার পর 1923 সালের 24শে জুলাই সুইজারল্যান্ডের লুজানে কামাল পাশার নেতৃত্বে আঙ্কারা ভিত্তিক সরকার এবং ব্রিটেন, ফ্রান্স, ইটালি, জাপান, গ্রিস, রোমানিয়া ও যুগোস্লাভিয়ার মধ্যে সম্পাদিত হয় লুজান চুক্তি, যেটির আনুষ্ঠানিক নাম ছিল লুজানে তুরস্কের সঙ্গে স্বাক্ষরিত শান্তি ও যুদ্ধবন্দী বিনিময় চুক্তি। চুক্তিটি লেখা হয় ফরাসি ভাষায়। 143 ধারা বিশিষ্ট এই চুক্তিটি আঙ্কারার গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি 1923 সালের 23 আগস্ট অনুমোদন করে এবং 1924 সালের 16 জুলাই নাগাদ অন্যান্য রাষ্ট্রগুলোর আইনসভায় চুক্তিটি অনুমোদিত হয়। 1924 সালের 6 আগস্ট থেকে চুক্তিটি কার্যকর হয়। এবার দেখে নেওয়া যাক কেমন ছিল সেই লুজান চুক্তি। সর্বপ্রথমে কোনো রকম শর্ত ছাড়াই কনস্টান্টিনোপল শহরকে দিয়ে দেওয়া হয় তুরস্ককে, অথচ সেব্রে চুক্তিতে এই শহরটির মালিকানা ছিল পশ্চিমা শক্তিগুলোর হাতে। দ্বিতীয়ত, ইসমার্না অঞ্চলকে তুরস্কের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, এতে করে গ্রিকরা ওই অঞ্চল থেকে সকল দাবি প্রত্যাহার করতে বাধ্য হয়। প্রথম বিশ্বযুদ্ধের পরে মিত্রশক্তির ছত্রছায়ায় গ্রিকরা এই অঞ্চলটি দখল করে নিয়েছিল এবং সেব্রে চুক্তির 77 নং ধারা অনুযায়ী ইসমার্নাকে দিয়ে দেওয়া হয়েছিল গ্রিসকে। তৃতীয়ত, একসময় ওসমানীয় সাম্রাজ্যের আয়তন ছিল 18 লক্ষ বর্গ কিলোমিটারের কাছাকাছি। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হতে হতে আরব দেশগুলোর উপর আর নিয়ন্ত্রণ ছিল না সুলতান ষষ্ঠ মোহাম্মদের। লুজান চুক্তির মাধ্যমে অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত এই আরব দেশগুলোকে দিয়ে দেওয়া হয় স্বাধীনতা। মধ্যপ্রাচ্যের ওই সকল এলাকা তখন দখল করে নেয় ব্রিটিশ ও ফরাসিরা। চতুর্থত, সেব্রে চুক্তির 122 নং ধারা অনুযায়ী ইজিয়ান সাগরের ইমরস ও তেনেদস দ্বীপ গ্রিসের কাছে স্থানান্তর করার কথা ছিল অটোমান সাম্রাজ্যের। লুজান চুক্তির মাধ্যমে ইমরস ও তেনেদস দ্বীপের উপর তুরস্কের রাজনৈতিক কর্তৃত্ব স্থাপিত হয়, তবে ইজিয়ান সাগরের অন্যান্য দ্বীপের নিয়ন্ত্রণ থেকে যায় গ্রিসের কাছেই। পঞ্চমত, সেব্রে চুক্তির 88 থেকে 90 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছিল স্বাধীন আর্মেনিয়া রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে। প্রথম বিশ্বযুদ্ধে আর্মেনীয়দের উপরে গণহত্যা চালানোর অভিযোগ আছে অটোমান শাসকদের বিরুদ্ধে। অটোমানদের উত্তরসূরি তুরস্কের নেতারা অবশ্য একে দাবি করেন গৃহযুদ্ধ হিসেবে। সব মিলিয়ে প্রথম বিশ্বযুদ্ধের সময়কালেই জোরালো হচ্ছিল স্বাধীন আর্মেনিয়া রাষ্ট্রের প্রতিষ্ঠার দাবি, অথচ 1923 সালে করা লুজান চুক্তিতে এ ব্যাপারে নতুন কোনো ধারা যুক্ত হয়নি। তার মানে স্বাধীনতার ইস্যুটি ছেড়ে দেওয়া হয় রাশিয়া আর তুরস্কের সীমানা সংক্রান্ত চুক্তির উপরে। ষষ্ঠত, গ্রিকদের অগ্রাভিযানের মুখে থ্রেসের রাজনৈতিক কর্তৃত্ব হারিয়ে ফেলেছিল তুর্কিরা। লুজান চুক্তির মাধ্যমে এর কর্তৃত্ব ফিরে পায় তারা। এছাড়া মারিজ্জা নদী ও তার পশ্চিম পারের কারাগাত শহর পর্যন্ত স্বীকৃত হয় তুরস্কের রাজনৈতিক কর্তৃত্ব। সব মিলিয়ে দেখা যায়, সেব্রে চুক্তির ফলে যেখানে তুরস্কের আয়তন হওয়ার কথা ছিল 4,53,000 বর্গ কিলোমিটার, সেখানে লুজান চুক্তির পরে তুরস্কের আয়তন দাঁড়ায় 7,53,562 বর্গ কিলোমিটার। তুরস্কের সার্বভৌমত্বকে সীমিত করে অপমানজনক সেব্রে চুক্তির চেয়ে লুজান চুক্তি তুর্কিদের কাছে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য ছিল। এর মাধ্যমে মিত্রশক্তির কাছ থেকে আদায় করে নেওয়া হয়েছিল সার্বভৌমত্বের নিশ্চয়তা। সামরিক বাহিনীর সদস্য সংখ্যা সীমিত রাখার বিধানও তুলে দেওয়া হয় এই চুক্তি থেকে। বাতিল করা হয় তুরস্কের অর্থনীতিতে মিত্রশক্তির নিয়ন্ত্রণের সুযোগ। সেব্রে চুক্তিতে বিদেশি নাগরিকদের জন্য বরাদ্দ ছিল কিছু অতিরিক্ত সুবিধা। লুজান চুক্তির ফলে বাতিল হয়ে যায় এসব অবৈধ সুবিধা। ভার্সাই চুক্তির মাধ্যমে জার্মানির যেখানে বিশাল ক্ষতিপূরণ দেওয়ার নীতি ঠিক হয়, সেখানে তুরস্ককে কোনো ক্ষতিপূরণ দিতে হয়নি লুজান চুক্তির ফলে, বরং গ্রিকদের কাছ থেকে সামরিক অভিযানের ক্ষতিপূরণ স্বরূপ কিছু অতিরিক্ত এলাকার দখল পায় তুর্কিরা। এর ফলে তুরস্কের কাছে লুজান চুক্তি ছিল একটি সম্মানজনক চুক্তি। সেব্রে চুক্তিতে যেখানে তুরস্কের আয়তন ছিল 4,53,000 বর্গ কিলোমিটার, সেখানে লুজান চুক্তির পরে তুরস্কের আয়তন দাঁড়ায় 7,53,562 বর্গ কিলোমিটার।
এর পাশাপাশি লুজান চুক্তির মাধ্যমেই প্রতিদ্বন্দ্বী গ্রিসের সাথে সীমানা নির্ধারিত হয় তুরস্কের। সীমানা নির্ধারিত হয় অটোমান সাম্রাজ্যের অন্যান্য অংশের সাথেও। প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত হওয়া তুরস্ক আজ আগের চেয়ে অনেকটাই শক্তিশালী। একসময় ইউরোপের রুগ্ন মানুষ বা সিকম্যান খেতাব পাওয়া তুরস্ক এখন পরিণত হয়েছে আঞ্চলিক পরাশক্তিতে। পাশাপাশি তুরস্কে গড়ে উঠেছে নিজস্ব সামরিক শিল্প, আর প্রভাব বাড়ছে আন্তর্জাতিক রাজনীতিতেও। পৃথিবীর ইতিহাসে এক জাতির সাথে আরেক জাতির যুদ্ধে জড়িয়ে যাওয়ার অসংখ্য উদাহরণ রয়েছে। এসব যুদ্ধে কেউ জিতেছে, হেরেছে আরেক পক্ষ। প্রতিটি যুদ্ধের পেছনে ছিল কিছু গল্প, ছিল যুদ্ধের কৌশলে কিছু ভিন্ন পরিকল্পনা। সাইপ্রাস দখল নিতে তেমনই একটি যুদ্ধের ঘটনা ঘটেছিল তুরস্ক ও গ্রিসের মধ্যে। সাল 1974, সাইপ্রাসে গৃহযুদ্ধ চলমান। 1923 সালে ভার্সাই চুক্তির পরে তুর্কি ও গ্রিকদের মধ্যে আবারও দেখা দেয় জাতিগত দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব চূড়ান্ত আকার ধারণ করে যখন গ্রিক সরকারের সরাসরি সাপোর্টে উচ্ছেদ করা হয় সাইপ্রাসের নির্বাচিত সরকারকে। গ্রিক মদতপুষ্ট বিদ্রোহীরা ক্ষমতা দখল করার সাথে সাথে তুর্কি সাইপ্রিয়টরা সম্মুখীন হয় চূড়ান্তভাবে গণহত্যার শিকার হওয়ার। তুর্কিদের রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যায় তুরস্ক সরকার। ইউরোপের শক্তিগুলোর সাথে শান্তি আলোচনার পর গ্রিকরা 36 থেকে 48 ঘন্টা সময় চায় নিজেদের মধ্যে আলোচনার জন্য। কিন্তু গ্রিকদের আসল লক্ষ্য ছিল আলোচনার নামে সৈন্য মোতায়েনের জন্য সময় নেওয়া। এ সময় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী তুরান গুনেস একটি ফোন কল করেন প্রধানমন্ত্রী মুস্তফা বুলেন্ট এচেবিতের কাছে। ফোন কল পেয়েই তুর্কি সেনাবাহিনী সাথে সাথে রওনা দেয় সাইপ্রাসের অভিমুখে। শুরু হয় অপারেশন আটিলা। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বৈঠক শেষে প্রধানমন্ত্রীকে ফোন করে এমন একটি কথা বলেছিলেন যে কথা শুনে ইউরোপের নেতারা অবাক হয়ে যান। ইউরোপের নেতারা ধারণাই করতে পারেনি যে এই ফোন কলের মাধ্যমেই তুর্কি বাহিনীকে গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়া হয় সেনা অভিযান শুরুর জন্য। কি কথোপকথন ছিল সেই ফোন কলে, জানতে হলে দেখতে থাকুন শেষ পর্যন্ত। 1571 সালে ওসমানীয় সাম্রাজ্য সাইপ্রাস বিজয় করার পর থেকে প্রায় 300 বছর সাইপ্রাস ছিল ওসমানীয় সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। ওসমানীয় সাম্রাজ্যের সাইপ্রাস নৌঘাঁটি থেকে নিরাপত্তা দেওয়া হতো ভূমধ্যসাগরে চলাচল করা সকল বাণিজ্যিক জাহাজের। পরবর্তীতে 1878 সালে সাইপ্রাস দখল করে নেয় ব্রিটিশরা। সাইপ্রাসে ব্রিটিশ শাসন স্থায়ী হয় মাত্র 72 বছর। কথায় আছে, ব্রিটিশরা যেখানেই যায় সেখানেই যুদ্ধ লাগিয়ে আসে। 9251 বর্গ কিলোমিটার আয়তনের সাইপ্রাসও ব্রিটিশদের এই নোংরা পলিসির শিকার। ব্রিটিশরা সাইপ্রাস থেকে বিদায় নেওয়ার আগে গৃহযুদ্ধ লাগিয়ে দিয়ে যায় স্থানীয় তুর্কি ও গ্রিকদের মধ্যে। 1960 সালে লন্ডন জুরিক চুক্তির মাধ্যমে ব্রিটিশ সরকার স্বাধীনতা দেয় সাইপ্রাসকে। চুক্তি অনুযায়ী সাইপ্রাসের 70% সরকারি আসন দেওয়া হয় গ্রিকদের, বিপরীতে 30% আসন দেওয়া হয় তুর্কিদের। পাশাপাশি ঠিক করে দেওয়া হয় সাইপ্রাসের শাসন ব্যবস্থা, যেখানে সাইপ্রাসের প্রেসিডেন্ট হবে একজন গ্রিক আর ভাইস প্রেসিডেন্ট হবে একজন তুর্কি। চুক্তি মোতাবেক সাইপ্রাসের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পায় গ্রিক আর্কবিশপ মাকারিওস, আর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পায় ডক্টর ফাজিল কুচুক। পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট উভয়কেই দেওয়া হয় সংসদে প্রস্তাবিত যে কোনো প্রস্তাবে ভেটো দেওয়ার ক্ষমতা। ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পেলেও জাতিগত গ্রিকদের ছিল অন্য পরিকল্পনা। আর্কবিশপ মাকারিওসের নেতৃত্বে 1952 সালে গ্রিক জাতীয়তাবাদীদের তৈরি করা ইউকা পার্টির লক্ষ্য ছিল তিনটি। প্রথমে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হওয়া, এরপর গণভোটের মাধ্যমে গ্রিসের সাথে যুক্ত হওয়া, সবশেষে গ্রিসের সাথে যোগ দিয়ে 1923 সালের গ্রিক তুর্কি জনসংখ্যা বিনিময় শর্ত মোতাবেক সাইপ্রাস থেকে সকল তুর্কিদের বিতাড়িত করা। ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার মাত্র 3 বছর পর 1963 সালের ডিসেম্বর মাসে সংবিধান পরিবর্তনের চেষ্টা চালায় গ্রিক প্রেসিডেন্ট আর্কবিশপ মাকারিওস। তিনি সাইপ্রাস ন্যাশনাল গার্ডের মাধ্যমে তুর্কি পার্লামেন্ট সদস্যদের সংসদ থেকে বের করে দেন, যেন তার প্রস্তাবের বিপক্ষে কেউ ভোট দিতে না পারে। নতুন বিলের অন্যতম লক্ষ্য ছিল সরকারি পদ থেকে তুর্কিদের সরিয়ে দেওয়া। 21শে ডিসেম্বর সংসদে এই বিল পাশ হওয়ার সাথে সাথে জাতিগত দ্বন্দ্ব রূপ নেয় দাঙ্গায়। এতে গ্রিক সাইপ্রিয়ট পুলিশের হাতে নিহত হয় বেশ কয়েকজন তুর্কি সাইপ্রিয়টস। দাঙ্গা শুরু হওয়ার মাত্র 1 সপ্তাহের মধ্যেই তুর্কি সেনাবাহিনী সাইপ্রাসে একটি ছোট সামরিক অভিযান পরিচালনা করে।
এর মাধ্যমে তারা নিয়ন্ত্রণ নিয়ে নেয় সবচেয়ে গুরুত্বপূর্ণ নিকোসিয়া টু কাইরোনিয়া সড়কের। এই অভিযানের মূল লক্ষ্য ছিল সাইপ্রাসে চলমান দাঙ্গা বন্ধ করা এবং তুর্কি সাইপ্রিয়টসদের জীবনের নিরাপত্তা দেওয়া। অপরদিকে গ্রিক সাইপ্রিয়টসদের নিয়ন্ত্রিত রাজধানী নিকোসিয়ায় চলমান দাঙ্গায় নিহত হয় 364 জন তুর্কি ও 174 জন গ্রিক। আক্রমণ করা হয় তুর্কি মেজরিটি 109টি গ্রামে। উচ্ছেদ করা হয় প্রায় 25 থেকে 30 হাজার তুর্কি সাইপ্রিয়টসদের। এমন অবস্থায় তুরস্ক গ্রিকদের জানিয়ে দেয়, গ্রিকরা যদি দাঙ্গা বন্ধ করতে ব্যর্থ হয় তাহলে তুরস্ক বড় ধরনের সামরিক অভিযানের মাধ্যমে নিয়ন্ত্রণ নিয়ে নেবে সম্পূর্ণ সাইপ্রাসের। তুরস্কের এই কথার বদলে পাল্টা হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট জনসন। তিনি বলেন, তুরস্ক যদি সাইপ্রাসে অভিযান চালায়, এর ফলে সোভিয়েত ইউনিয়ন যদি তুরস্কের বিরুদ্ধে যুদ্ধে যায়, তাহলে আমেরিকা কোনো রকম সাহায্য করবে না তুরস্ককে। 1964 সালে দাঙ্গা বন্ধ হলেও চলছিল ছোট ছোট দ্বন্দ্ব। 1967 সালে গ্রিসে ক্ষমতায় আসে সামরিক জান্তা সরকার। গ্রিক সামরিক সরকারের মদদে সাইপ্রাসে আবারও শুরু হয় দাঙ্গা। এবার তুরস্ক সরাসরি হুমকি দেয়, গ্রিক নিয়ন্ত্রিত সাইপ্রাস সরকার যদি দাঙ্গা বন্ধ করতে ব্যর্থ হয় তাহলে তুরস্ক নিয়ন্ত্রণ নিয়ে নেবে সম্পূর্ণ সাইপ্রাসের। তুরস্কের হুমকি পেয়ে সাইপ্রাস সরকার জরুরিভাবে দাঙ্গা বন্ধ করে ফেরত পাঠিয়ে দেওয়া হয় দাঙ্গায় উস্কানি দেওয়া গ্রিস থেকে আসা গ্রিক অফিসারদের। 1974 জুলাই 2 সাইপ্রাসের প্রেসিডেন্ট আর্কবিশপ মাকারিয়স গ্রিক প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি লেখেন, যেখানে তিনি বলেন গ্রিস সরকারের নিয়ন্ত্রিত 650 অফিসার যারা সাইপ্রাস ন্যাশনাল গার্ডে কাজ করে তারা তার বিরুদ্ধে বিদ্রোহের পরিকল্পনা করছে। কিন্তু গ্রিক সামরিক জান্তা সরকার তার চিঠিকে গুরুত্ব না দিয়ে উল্টো বিদ্রোহীদেরকে বিদ্রোহের মাধ্যমে ক্ষমতা দখল করে নেওয়ার অনুমতি দিয়ে দেয়। 15 জুলাই 1974 সাইপ্রাসের ন্যাশনাল গার্ডের গ্রিক অফিসাররা বিদ্রোহের মাধ্যমে উচ্ছেদ করে প্রেসিডেন্ট আর্কবিশপ মাকারিয়সের সরকারকে। বিদ্রোহীদের হাত থেকে নিজের জীবন বাঁচাতে প্রেসিডেন্ট আর্কবিশপ মাকারিয়স পালিয়ে যান ব্রিটেনে। বিদ্রোহীরা খুন করে প্রায় 91 জনকে। বিদ্রোহের আকার যেন ভয়াবহ গৃহযুদ্ধে রূপ না নেয়, তাই মধ্যস্থতায় এগিয়ে আসে মার্কিন যুক্তরাষ্ট্র। আলোচনা হয় তুরস্ক ও গ্রিসের মধ্যে, যেখানে তুরস্ক দাবি করে বিদ্রোহী 650 গ্রিক অফিসারকে অতি শীঘ্রই ত্যাগ করতে হবে সাইপ্রাসকে, আর গ্রিসের পাশাপাশি তুরস্ক ও সাইপ্রাসে সেনা নিযুক্ত করবে তুর্কি সাইপ্রিয়টসদের নিরাপত্তার জন্য। কিন্তু গ্রিস ও ব্রিটেন প্রত্যাখ্যান করে তুরস্কের এই প্রস্তাব। 20 জুলাই 1974 তুরস্কের সেনাবাহিনী খুব গোপনে প্রথমবারের মতো বড় ধরনের সামরিক অভিযান চালায় সাইপ্রাসে। এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন আটিলা। তুরস্ক সরকার এই অভিযানের বৈধতা দেয় 1960 সালে করা লন্ডন জুরিক চুক্তির মাধ্যমে। ওই চুক্তিতে স্পষ্টভাবে বলা ছিল, সাইপ্রাস সরকারকে টিকিয়ে রাখার দায়িত্ব গ্রিস ও তুরস্ক সরকারের ওপরে। কিন্তু গ্রিস বিদ্রোহে মদদ দেওয়ার পাশাপাশি বিদ্রোহীদের পক্ষ নেওয়ায় চুক্তিভঙ্গে সব দোষ এসে পড়ে গ্রিসের উপরে। 20, 21 ও 22 জুলাই 3 দিন ধরে চলা তুরস্কের সামরিক অভিযানের মুখে পতন ঘটে সাইপ্রাসের বিদ্রোহী সরকারের। পাশাপাশি চুক্তিভঙ্গের দায়ে আন্তর্জাতিক চাপের মুখে পতন হয় গ্রিসের সামরিক জান্তা সরকারের। গ্রিসের সামরিক সরকারের পতন হওয়ায় সেনা অভিযান বন্ধ করতে বাধ্য হয় তুরস্ক সরকার। যদিও সফল এই অভিযানে তুর্কি সেনাবাহিনী দখল করে নেয় সাইপ্রাসের 3% এলাকা। গ্রিসের সামরিক সরকারের পতনের পর গ্রিসের ক্ষমতায় আসে রাজনৈতিক নেতারা। ব্রিটেনের নেতৃত্বে 25 জুলাই থেকে সুইজারল্যান্ডের জেনেভা শহরে শুরু হয় শান্তি আলোচনা। 6 দিনব্যাপী আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয় তুরস্ক তাদের সামরিক অভিযান বন্ধ করবে, গ্রিকরা তুর্কি গ্রামে আক্রমণ করবে না এবং 1960 সালের সংবিধান মোতাবেক নতুন একটি সরকার প্রতিষ্ঠা করা হবে। সাইপ্রাসে তৈরি করা হবে 2টি স্বায়ত্তশাসিত সরকার, একটি তুর্কি সাইপ্রিয়টসদের জন্য আরেকটি গ্রিক সাইপ্রিয়টসদের জন্য। আর জাতিসংঘ একটি পর্যবেক্ষক দল মোতায়েন করবে সাইপ্রাসের অবস্থা পর্যবেক্ষণের জন্য। পাশাপাশি ঠিক করে দেওয়া হয় পরবর্তী আলোচনায় থাকবে সাইপ্রাসের 2 সরকারের প্রতিনিধিরা। 14 আগস্ট 1974 জেনেভায় শুরু হয় দ্বিতীয় আলোচনা। গ্রিসে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হওয়ায় দ্বিতীয় আলোচনায় পশ্চিমা শক্তিগুলো জোরালো অবস্থান নেয় গ্রিসের পক্ষে। তখন তুরস্ক দাবি করে সাইপ্রাসে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ফেডারেল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য,
যেখানে গ্রিক অঞ্চলগুলোকে নিয়ে তৈরি হবে গ্রিক ফেডারেল স্টেট, আর তুর্কি অঞ্চলগুলোকে নিয়ে তৈরি হবে তুর্কি ফেডারেল স্টেট। আর প্রেসিডেন্ট হবে একজন গ্রিক এবং ভাইস প্রেসিডেন্ট হবে একজন তুর্কি, দুজনেরই হাতে থাকবে ভেটো পাওয়ার। তখন সাইপ্রাসের অস্থায়ী প্রেসিডেন্ট ক্লে রাইটস 36 থেকে 48 ঘন্টা সময় চান তুরস্কের প্রস্তাবটি নিয়ে গ্রিক ও সাইপ্রাসের রাজনৈতিক নেতাদের সাথে আলোচনার জন্য। কিন্তু তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী তাদের এই অতিরিক্ত সময় চাওয়ার দাবিকে প্রত্যাখ্যান করে দেন। তিনি বলেন আর্কবিশপ মাকারিয়স ও গ্রিক নেতারা আলোচনার নামে অতিরিক্ত সময় চাচ্ছেন যেন তারা সাইপ্রাসে গোপনে অতিরিক্ত গ্রিক সেনা পাঠাতে পারে, অথবা অন্য কোনো পার্টি এই সময়ের মধ্যে সাইপ্রাসে নতুন কোনো ঝামেলা শুরু করতে পারে। দ্বিতীয় আলোচনা ভেঙে যাওয়ার 1.5 ঘন্টা পর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী তুরান গুনেস একটি ফোন কল করেন প্রধানমন্ত্রী মুস্তফা বুলেন্ট এচেভিতের কাছে। ফোন কল পেয়ে তুর্কি সেনাবাহিনীর সাথে সাথে রওনা দেয় সাইপ্রাস অভিমুখে। আবার শুরু হয় অপারেশন আটিলা। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বৈঠক শেষে প্রধানমন্ত্রীকে ফোন করে এমন একটি কথা বলেছিলেন যে কথা শুনে ইউরোপের নেতারা অবাক হয়ে যান। ইউরোপীয় নেতারা ধারণাই করতে পারেনি এই ফোন কলের মাধ্যমেই তুর্কি সেনাবাহিনীকে গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়া হয় সেনা অভিযান শুরুর জন্য। তিনি প্রধানমন্ত্রী মুস্তফা বুলেন্ট এচেভিতের কাছে ফোন দিয়ে অনেক কথার মধ্যে বলে দেন আগে থেকে ঠিক করে রাখা সেই কোডটি, এসে তাতিলে 16, যার বাংলা অর্থ আমাকে ছুটি কাটানোর জন্য সময় দিন। এটা শুনে পশ্চিমারা কোনো কিছু না বুঝলেও এই কোডটির মানে ছিল সেনা অভিযান শুরু করেন। জেনেভায় বৈঠকে যাওয়ার আগেই পররাষ্ট্রমন্ত্রী তুরান গুনেস কয়েকটি কোড ঠিক করে জানিয়ে যান প্রধানমন্ত্রী এচেভিতের কাছে, কারণ ওনার ধারণা ছিল ওনার সকল ফোন কল ইউরোপীয়রা ট্রেকিং করবে। এবারে 14 থেকে 20 আগস্ট ধরে 7 দিনের তুর্কি অভিযানে তুরস্ক দখল করে নেয় সাইপ্রাসের 37% এলাকা। এই অভিযানে তুরস্ক গ্রিক ও তুর্কিদের মধ্যে একটি গ্রিন লাইন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। পরবর্তীতে এই গ্রিন লাইনের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর হাতে। এই গ্রিন লাইনের উত্তর দিকে প্রতিষ্ঠা হয় টার্কিশ রিপাবলিক অফ সাইপ্রাস, যার নিয়ন্ত্রণ তুর্কি সাইপ্রিয়টসদের হাতে, আর দক্ষিণ দিকের 63% এলাকায় নিয়ন্ত্রণ রয়েছে গ্রিক সাইপ্রিয়টসদের হাতে। সাল 1983 তুর্কি সাইপ্রিয়টসদের হাতে থাকা উত্তর সাইপ্রাসকে টার্কিশ রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাস নামে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করে তুর্কি সাইপ্রাসের পার্লামেন্ট। নতুন এই দেশকে কেউ স্বীকৃতি না দিলেও তুরস্কই একমাত্র দেশ যারা স্বীকৃতি দিয়েছে উত্তর সাইপ্রাসকে। গ্রিসে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে পশ্চিমারা সকল দোষ চাপিয়ে দেয় তুরস্কের উপরে। মানবাধিকার লঙ্ঘনের ভুয়া অভিযোগ তোলা হয় তুরস্কের উপরে। 2004 সালে জাতিসংঘের প্রেসিডেন্ট বান কি মুন সাইপ্রাসের একত্রীকরণের পক্ষে একটি প্রস্তাব উত্থাপন করেন। এই প্রস্তাবটিকে বাস্তবায়নের লক্ষ্যে গণভোট আয়োজন করা হয় উত্তর ও দক্ষিণ সাইপ্রাসে। তুর্কি সাইপ্রিয়টরা প্রস্তাবটির পক্ষে ভোট দিলেও গ্রিক সাইপ্রিয়টরা ভোট দেয় প্রস্তাবটির বিপক্ষে। গ্রিক রাজনৈতিক নেতা ও অর্থোডক্স চার্চের যাজকরা প্রচারণা চালায় জনগণকে এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়ার জন্য। জাতিসংঘের প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়ার পরেও ইউরোপীয় ইউনিয়ন খেলে আরেক খেলা। 2004 সালের 1 মে ইউরোপীয় ইউনিয়ন নানান সমস্যায় জর্জরিত সাইপ্রাসকে রক্ষার জন্য একটি বিল উত্থাপন করে, যেখানে গ্রিক নিয়ন্ত্রিত সাইপ্রাস সরকারকে সাইপ্রাসের একমাত্র বৈধ সরকার হিসেবে ঘোষণা করে এবং সাইপ্রাসকে দেওয়া হয় ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ। পাশাপাশি পশ্চিমারা উত্তর সাইপ্রাসের স্বাধীনতার বিরুদ্ধে মামলা করে আন্তর্জাতিক আদালতে। কিন্তু 22 জুলাই 2010 সালে জাতিসংঘের আন্তর্জাতিক আদালতের এক রায়ে বৈধতা দিয়ে দেওয়া হয় উত্তর সাইপ্রাসের স্বাধীনতাকে। 1071 সালে মানজিকাটের যুদ্ধের মাধ্যমে উসমানীয় সাম্রাজ্যের বীজ বপন, সালতানাত অফ রোমের প্রতিষ্ঠা, উসমানীয় সাম্রাজ্যের উত্থান, কয়েকশো বছর খিলাফতের দায়িত্ব পালন করা বিশাল এই সাম্রাজ্যটি একদিন হারিয়ে ফেলে তার কর্তৃত্ব। 623 বছর সগৌরবে টিকে থাকা এই সাম্রাজ্যটি পরাজিত হয় প্রথম বিশ্বযুদ্ধে। মানব সভ্যতা শুরু থেকেই ইতিহাস আমাদের দেখিয়েছে দিনের পর যেমন রাত আসে তেমনি প্রত্যেক সাম্রাজ্যের উত্থানের পাশাপাশি ঘটেছে তাদের সমাপ্তিও। 3 মহাদেশব্যাপী বিশাল এই সাম্রাজ্যটি একসময় উপনীত হয় তার বার্ধক্যে, ইতিহাসের পাতায় লিখে ফেলে তার শেষ দিনের কথা। প্রত্যেক রাতের পর যেমন নতুন দিনের সূর্য ওঠে, ঠিক তেমনি উসমানীয় সাম্রাজ্যের সমাপ্তি শেষে আনাতোলিয়ায় গড়ে ওঠে রিপাবলিক অফ তুরস্ক।
আগামী ভিডিওতে আপনাদেরকে জানাবো উসমানীয় সাম্রাজ্যের উত্তরসূরি দেশ রিপাবলিক অফ তুরস্ক সম্পর্কে। ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।